গল্পের নাম চিরঋণী। সেদিন স্কুল থেকে বাড়ি ফিরেছি, দেখলাম মোটা পিসি এসেছেন। আসলে উনি আমার মায়ের পিসি। মা মোটা পিসি বলে ডাকতো। মাকে দেখে ছোট থেকে আমিও ওই নামে ডাকতাম। সেই ডাক এখনও চলছে। মোটা পিসির বয়স প্রায় 50 বছর, কিন্তু গায়ে বেশ জোর আছে। যতবার আমাদের বাড়ি এসেছেন ততবার লাড্ডু, আচার, বড়ি, নারকেল এইসব বাড়ি থেকে বয়ে আনতেন। সবচেয়ে অবাক লাগতো ওনার কোমরের বিছে দেখে। রূপোর তৈরি, বেশ মোটা। আমাকে দেখেই মোটা পিসি একগাল হেসে বললেন, এই তো রাজা এসে গেছে। তা বলি, কেমন আছিস? আমি ভালো আছি বলে একটা প্রণাম করলাম। উনি বললেন, আমাদের ওখানে নতুন শিব মন্দির হয়েছে, গাজন হবে, বিরাট মেলা হবে, যাবি তো? আমি বরাবরের মতো হুঁ বলে ঘাড় নাড়লাম। তখন পিসি বললেন, তোর বাবা অনুমতি দিয়েছে যাওয়ার জন্য। সত্যি যাবি তো? আমি তো অবাক হয়ে গেলাম। সত্যি বাবা বলেছে যেতে? তাহলে তো যাবই, কিন্তু কদিনের জন্য যেতে বলেছে? পিসি বললেন, শোন, আজ 26শে চৈত্র, 30শে চৈত্র শিব মন্দিরে নীল পূজা। ওই দিন থেকে গাজন শুরু হবে। 31শে চৈত্র বটি ঝাপ আর মেলা। তারপর 2রা বৈশাখ আমাদের যে নতুন ঘর হয়েছে তার গৃহপ্রবেশ হবে। তোর মামা নতুন ঘর করেছে, তাতে তোর বাবা অনেকটাই সাহায্য করেছে আমাদের। সেই উপলক্ষে সত্যনারায়ণ পূজা হবে, অনেক লোক খাবে। সব মিলিয়ে প্রায় 6-7 দিনের ব্যাপার। আমি তো প্রথমে ভাবতেই পারছিলাম না বাবা কোনোদিন বংশনগর যাওয়ার অনুমতি দেবে, তাও এতদিন। ওখানকার নদীতে এত কুমির। ছোটবেলা থেকে কতবার মোটা পিসি ওখানে নিয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু কোনোদিনই বাবা অনুমতি দেয়নি। ওখানকার গল্প শুনলে আমারও ভয় হতো, কিন্তু সবাইকে তো আর কুমিরে খেয়ে নেয়নি। গল্প তো অনেক শুনেছি, কিন্তু সত্যি সত্যি একদিন ওখানে যাওয়া হবে ভেবেই মনে মনে একটু আনন্দ হলো। পরের দিন সকালে বেরোনোর সময় বাবা আমাকে ডেকে বলল, ওখানে গেলে একটুও দুষ্টুমি করবি না, সব সময় মায়ের সঙ্গে সঙ্গে থাকবি। আর মোটা পিসিকে বললেন যেন আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখেন। তো যাই হোক, পরের দিন সকালে মোটা পিসির সঙ্গে আমি আর মা দুজনে বেরোলাম। বাস ধরে যখন কাকদ্বীপ পৌঁছালাম তখন প্রায় 11টা বাজে। ওখান থেকে একটা রিক্সা ধরা হলো, প্রায় আধা ঘন্টার পথ। অবশেষে নৌকা ঘাটের কাছে পৌঁছালাম। ওখানে 4-5টা ভুটভুটি নৌকা দাঁড়িয়েছিল। আমরা টিকিট কেটে একটায় উঠলাম, ছোট ভুটভুটি। 10-12 জন লোক উঠেছে। মাঝি কিছুক্ষণ পর নৌকায় উঠল, উঠে সবাইকে বসে যেতে বলল। ওই ভুটভুটি নৌকার পিছন দিকে একটা মোটর বাঁধা ছিল। মাঝি ওই মোটরের একধারে বাঁধা দড়িটা ধরে টান দিল। মোটরটা স্টার্ট হয়ে গেল। ঘাটের কাছে লোহার থাম থেকে দড়িটা খুলে দিতেই নৌকোটা জলের দিকে একটু এগিয়ে গেল। তারপর মাঝি পেছন দিকে ওই হালের কাছে বসলো। নৌকা চলা শুরু হলো। এভাবেই শুরু হলো প্রথমবার আমার বংশনগর যাত্রা, মোটা পিসির বাড়ি। নদীটা খুব চওড়া তা নয়। আমাদের ভুটভুটি নদীর বাম দিক ধরে যেতে শুরু করলো। প্রথম প্রথম নদীর দুই পাড়ে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছিল, তারপর তা কমে এলো। শুধুই গাছপালা ভর্তি ঘন জঙ্গল দেখা যাচ্ছিল। এভাবেই প্রায় ঘন্টাখানেক কেটে গেল। মাঝে দুবার পাড়ের কাছে দু জায়গায় মাঝি লোক নামিয়েছে। নৌকায় বসতে বসতে মোহন নামে একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হলো। আমারই সমবয়সী। দুজনে গল্প করছিলাম। ওর বাড়ি পাথর বেড়িয়া। হঠাৎ ও বলে উঠল, ওই দেখ দেখ, কুমির। আমি নদীর দিকে তাকিয়ে বিশেষ কিছু বুঝলাম না। ও বলল, ওই যে কালো কালো গোল গোল দেখা যাচ্ছে না, ওটা কুমিরের চোখ। মোটা পিসি দূর থেকে চিৎকার করে উঠলেন, ওর সঙ্গে তোর গল্প করার দরকার নেই, এদিকে আমার কাছে বসবি আয়। আমি পিসির কাছে গিয়ে বসলাম। পিসি বোধহয় চাননি আমি ভয় পেয়ে যাই। এরপর গোটা রাস্তা চুপচাপ বসে শুধু নদীর জলের দিকে তাকিয়েই কেটে গেল। তবে মাঝে একবার নৌকা বাম দিক থেকে ওপারে ডান দিকে গেছিল। লোক নামিয়ে তারপর আবার বাম দিকে ফিরে এলো। নদীর মাঝে যাওয়ার সময় খুব ভয় লাগছিল। অবশেষে বংশনগর ঘাটে যখন নৌকা পৌঁছালো তখন প্রায় 4:30 বাজে। ওখান থেকে রিক্সা ধরে মিনিট 15 লাগলো।
পৌঁছে গেলাম মোটা পিসির বাড়ি। মোটা পিসির বাড়ি একতলা। ঢোকার মুখে বাম দিকে হরি মন্দির, তুলসী মঞ্চ, ডান দিকে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। ঘরের ভেতরে ঢুকলে প্রথমে একটা চওড়া বারান্দা, তারপর দুই দিকে তিনটে তিনটে করে রুম। একদম শেষে রান্নাঘর আর বাথরুম। ঘর সদ্য রং করা হয়েছে, দু এক জায়গায় নকশার উপরে রং করতে এখনও বাকি। দেয়ালে বাঁশের ভাড়া দাঁড় করানো আছে, বোঝা গেল রঙের মিস্ত্রিরা এখনও কাজ করছে। সন্ধেবেলা চা আর বিস্কুট খেতে খেতে গল্প শুরু হলো। মোটা পিসির দুই ছেলে, কমল মামা আর কাঞ্চন মামা। ওদিকে মোটা পিসির বড় মেয়ে এসেছে, কাননবালা। মোটা পিসি আর আমি আর মামি রান্না করছে। ছোট মামার এখনও বিয়ে হয়নি, সবে স্কুলে ক্লাস 9-এ পড়ছে। মা, আমি আর অন্যান্যরা সব বারান্দায় বসে গল্প করছিলাম। বেশ কিছু কথা শুনে খুব অবাক হলাম। মোটা পিসির 4 ছেলে আর 5 মেয়ে ছিল। বর্তমানে 2 ছেলে আর 3 মেয়ে। একজন ছেলে আর 2 জন মেয়েকে কুমিরে নিয়ে গেছে, ওরা খালে মাছ আর কাঁকড়া ধরতে গেছিল। আরেক ছেলেকে বাঘে ধরেছিল, ও জঙ্গলে মধু পাড়তে গেছিল। তবে সেসব অবশ্য অনেক আগের কথা। এখন নদীর পাড়ে নতুন বাঁধ হয়েছে, ভরা জোয়ারের সময় ছাড়া কুমির বাঁধের কাছে আসে না। আর জঙ্গলে এখন সরকারের নজরদারি বেড়েছে, সহজে কেউ মধুর জন্য জঙ্গলের ভেতরে ঢুকতে পারে না। সেদিন রাতে খাওয়ার সময় একটা ব্যাপার খুব অবাক লেগেছিল। ভাতের সঙ্গে কাঁকড়ার ঝাল দিয়েছিল। ওটা সমুদ্র কাঁকড়া, যাকে আমরা চলতি ভাষায় শুদ্রা কাঁকড়া বলি। আমি আমার জীবনে এত বড় কাঁকড়া কখনো দেখিনি, আমার কল্পনারও বাইরে। পরদিন সকালে আমি আর কাঞ্চন মামা গ্রামের নতুন শিব মন্দির দেখতে গেলাম। কাঞ্চন মামার ডাক নাম ঝাঁপু, আমারই সমবয়সী। মন্দিরের সামনে বিরাট বড় দালান রয়েছে, ওইখানে গাজন হবে, বঁটি ঝাঁপ হবে। বঁটি ঝাঁপের জন্য মোটা মোটা 4টি কাঠের থাম মাটিতে পোতা হয়েছে, আর তার উপরে মাসের ভাড়া বানিয়ে সদ্য একটা কাঠামো মতন করা হয়েছে। মন্দিরের কাছেই একটা বিরাট বড় মাঠ রয়েছে, ওখানে চৈত্র সংক্রান্তিতে মেলা হবে। তার আগে আগামীকাল ক্রিকেট ম্যাচ আছে, বংশনগর ভার্সাস জয়নগর। বিকেলে ঝাঁপু মামার সঙ্গে মাঠে খেলতে গেলাম। আমি মাঠের একধারে বসেছিলাম। খেলতে খেলতে কিছুক্ষণ পর ঝাঁপু মামা এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুই ক্রিকেট খেলতে পারিস? আমি হ্যাঁ বললাম। বলল, বোলিং না ব্যাটিং? আমি বললাম, দুটোই করতে পারি, কোচিং সেন্টারে নিয়মিত প্র্যাকটিস করি আমি। এরপর ওদের সঙ্গে খেললাম। ওরা আমার পারফরম্যান্স দেখে খুব খুশি হলো। খেলার পরে সবাই ফাইনাল মিটিং করলো। মিটিং শেষে সিদ্ধান্ত হলো পরের দিন আমি ওদের গ্রামের হয়ে ক্রিকেট খেলব। পরের দিনের কথা, খেলার বর্ণনায় বিশেষ গেলাম না, অকারণে গল্পটি দীর্ঘান্বিত হবে। ফাইনাল রেজাল্ট হলো ক্রিকেট খেলায় বংশনগর জিতেছে, আর আমি ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। বাড়ি ফিরে ঝাঁপু মামা আমাকে ওর স্কুলের জন্য সদ্য কেনা জ্যামিতি বাক্সটি উপহার হিসাবে দিল, আর বলল, 3 বছর পর তোর জন্য আজ আমরা জয়নগরকে হারাতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, তাই আমার এই উপহারটা স্মৃতি হিসেবে রাখিস। আমি বললাম, মামা, তুমিও তো ভালো অলরাউন্ডার, তোমার মতো একজন প্লেয়ার আমাদের বেহালা টিমে খুব দরকার ছিল। তুমি একবার এসে আমাদের কোচের সঙ্গে কথা বলো, অবশ্যই আমাদের টিমে তুমি চান্স পাবে। পরের 2 দিন কিভাবে কেটে গেল তা বোঝাতে পারবো না। এদিকে পুজো হচ্ছে, ওদিকে গাজন, আবার শেষ দিন বঁটি ঝাঁপ। গাজন যে কি হাসির ব্যাপার তা একমাত্র যারা দেখেছে তারাই বুঝতে পারবে। আর বঁটি ঝাঁপ, অত উপর থেকে পড়ছে বঁটির উপর, কারোরই কোথাও কেটে রক্ত বেরোচ্ছে না, অথচ ওই বঁটিতেই নাকি ফল কাটা হয়। খুবই আশ্চর্যের ব্যাপার। বঁটি ঝাঁপের পরে মামা বাড়িতে এলাম খেতে, তারপর মেলায় যাব। এমন সময় হঠাৎ মোটা পিসি এসে ছোটো মামাকে বললেন, আমার ডান চোখটা কেন বিকেল থেকে খুব নাচছে, মনে হয় কোনো বিপদ হবে, খুব সাবধানে থাকিস তোরা, তাড়াতাড়ি মেলা দেখে ফিরিস। আমি আর ঝাঁপু মামা মেলায় গেলাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম জঙ্গলে কি করে মধু পাড়তে হয়, কোন সময়ে চাকে মধু বেশি হয়, শীতকালে মৌমাছি কেন চাকের সব মধু খেয়ে নেয়, তারপর কিভাবে আবার ভর্তি করে, এই সব বোঝাচ্ছিল। আর মধু পাড়ার সময় কেন মাথার পিছনে মানুষের মুখোশ পরতে হয়, আর কিভাবে বাঘের হাত থেকে রক্ষা পেতে হয়, সেগুলো ভালো করে বোঝাচ্ছে।
এরপর মেলা দেখা প্রায় শেষ। এমন সময় শুভ আর দীপুর সঙ্গে দেখা হলো। ওরা আমাদের সঙ্গে এই গ্রামের হয়ে ক্রিকেট খেলেছিল। ওরা বলল, পাশের গ্রামে জয়নগরে সর্বসাধারণের জন্য ডবল উইকেট টুর্নামেন্ট হচ্ছে, সারা রাতের খেলা, আমরা খেলতে রাজি আছি কি না। প্রথম পুরস্কার ১,৫০০ টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি, এন্ট্রি ফি মাত্র ১০০ টাকা। শুনে আমরা কিছুক্ষণ চিন্তা করলাম, তারপর রাজি হয়ে গেলাম। মামা দীপুকে বলল ওর ঘরে একবার খবর দিয়ে দিতে যে ও আর আমি সকাল হলে ফিরব। কি আর করা যাবে, মামার হঠাৎ ইচ্ছে হলো খেলার। সারাদিন এদিক ওদিক ঘুরে আমি খুবই ক্লান্ত ছিলাম, খেলার পরিস্থিতিতেই ছিলাম না। কিন্তু মামা আমাকে পেয়ে ভাবলো যদি কোনোভাবে ফাইনালে ট্রফি পেয়ে যায়। আমি বাধ্য হয়ে মামার সঙ্গে গেলাম। ওখানে গিয়ে নাম এন্ট্রি করা হলো। খেলা শুরু হলো। আমাদের খেলা ৭ নম্বরে। কিন্তু হঠাৎ ৪টে ম্যাচের পর মাঠে আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিরাট গণ্ডগোল শুরু হলো। খেলা বন্ধ হয়ে গেল। ফ্লাড লাইট বন্ধ করে কমিটির লোকজন মাঠ ছেড়ে চলে গেল। আমরা কি করব খুঁজে পাচ্ছিলাম না। ফিরতে গেলে তো নদী বাঁধের উপর দিয়েই ফিরতে হবে। এত রাতে ব্যাপারটা একটু বিপজ্জনক। শুভকে মামা বলল কয়েকজন মিলে একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে। শুভ দুজনকে জোগাড় করলো। আমরা বাড়ি ফেরার চেষ্টায় নদী বাঁধ ধরে এগোতে শুরু করলাম। মামা খুব ভয় পাচ্ছিল, ভরা জোয়ারের সময় কি না। আমরা প্রায় বাড়ির কাছে এসে গেছিলাম। মামা ওদেরকে ফেরত চলে যেতে বলল। ওদের কাছে ৬ ব্যাটারি বড় টর্চ লাইট ছিল। ওরা টর্চ লাইট নিয়ে চলে গেল। এবার আমরা নদীর মেন বাঁধ থেকে নিচের দিকে নেমে বাড়ির রাস্তায় ফিরব। ঠিক সেই সময়েই ঘটে গেল আমার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনাটি। ঠিক বাঁধের থেকে নিচে নামার সময় বাম হাতে একটি পুকুর ছিল। ওই পুকুরের পাড়ে কিছু ঢোল কমলি গাছ ছিল, যেগুলো নদীর ধারের ফুরফুরে বাতাসে এমনিতেই দুলছিল। আমিই প্রথম সাইকেল নিয়ে নিচে নামছিলাম। হঠাৎ কেন জানি না আমার সাইকেলে একটা জোর ঝটকা লাগলো। আমি সাইকেল থেকে দুম করে নিচে রাস্তায় পড়ে গেলাম। পরিষ্কার শুনতে পেলাম ঝাঁপু মামা কুমির কুমির বলে চিৎকার করছে। আর তারপরেই দেখলাম ঝাঁপু মামা তার সাইকেল থেকে নেমে ওর সাইকেলের পিছনে গুঁজে রাখা লাঠিটা বের করলো। লাঠিতে দড়ি দিয়ে বাঁধা ছিল একটা ছুরি। মামা সজোরে ঝাঁপিয়ে পড়ল ঢোল কমলির ভেতরে লুকিয়ে থাকা কুমিরের উপর। কুমিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করার খুব চেষ্টা করেছিল, কিন্তু কুমিরটা একটু সরে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর মামার বাম হাতটায় ওই কনুইয়ের কাছে ওর শক্ত চোয়াল দিয়ে কামড়ে ধরল। সেই সময় ঝাঁপু মামা তার ডান হাত দিয়ে কুমিরের চোখে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করলো। আমার চিৎকারে ততক্ষণে শুভ আর তার ২ বন্ধু দৌড়ে চলে এলো আমাদের কাছে। ওদের সাইকেলেও একটি করে লাঠি গোঁজা ছিল। লাঠির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটি করে সূচালো ছুরি। এটাই এখানকার নিয়ম। কুমিরের হাত থেকে বাঁচার জন্য এইভাবে ওরা প্রতিরক্ষা ব্যবস্থা নেয়। ওরাও এসে কুমিরটিকে লাঠি দিয়ে মারতে শুরু করলো। কুমির ঝাঁপু মামাকে ছেড়ে পুকুরের ভিতরে আশ্রয় নিল। কিন্তু ততক্ষণে ঝাঁপু মামার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওর বাম হাতের কনুই থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, আর মামা বীভৎসভাবে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমাদের চিৎকারে পাশাপাশি বাড়ির লোকজন চলে এলো। কিছু সময় পরে খবর পেয়ে বড় মামা, মোটা পিসি, মা আর অন্যান্য সবাই দৌড়ে এলো। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে গেছিলাম। মুখ দিয়ে কিছু কথা বলতে পারছিলাম না। লোকেরা বলছিল কুমির নাকি আমার সাইকেলে ল্যাজ দিয়ে ঝটকা মেরেছে, তাই ওই রকমভাবে সাইকেল থেকে পড়ে গেছিলাম। ওদিকে সবাই ঝাঁপু মামাকে নিয়ে একটা নৌকো ঠিক করে নদীর ওপারে পাথর প্রতিমা নামে এক জায়গায় নিয়ে গেল। ওখানে হাসপাতাল আছে, এদিকে ডাক্তার, হাসপাতাল কিছুই নেই। আমি মামা বাড়িতে এসে সারা রাত বাইরে বারান্দায় চুপচাপ একা বসে রইলাম। পরের দিন সকালে কিছু লোক হাসপাতাল থেকে ফেরত এলো। মোটা পিসি আসেননি। একজন এসে মাকে খবর দিল ওখানকার এসটিডি বুথ থেকে মোটা পিসি বাবাকে ফোন করেছিলেন। গোটা ঘটনা শোনার পর বাবা তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি ফেরত যেতে বলেছে। সকালে মায়ের সঙ্গে বেরিয়ে পড়লাম। মামি নৌকা অবধি ছাড়তে এসেছিল। আসার সময় জ্যামিতি বাক্সটা ঝাঁপু মামার টেবিলে রেখে এসেছিলাম, সঙ্গে একটা চিঠি। কোনো দিন আর হয়তো আমার এখানে আসা হবে না। ক্রিকেট খেলে গ্রামের সম্মান বাঁচিয়েছিলাম বলে এই জ্যামিতি বাক্স উপহার দিয়েছিলে। আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ।
জানি না আমার কি উপহার তোমাকে দেওয়া উচিত। চিরঋণী রইলাম। এই জ্যামিতি বাক্স এখন আর আনন্দের স্মৃতি নয়, কষ্টের স্মৃতি। তাই তোমার কাছে রেখে গেলাম। ভালো থেকো। কিছুদিন পরের কথা। ঝাঁপু মামা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, তবে বাম হাতটা সারা জীবনের মতো অকেজো রয়ে যাবে। পেশিগুলো নাকি এমনভাবে নষ্ট হয়ে গেছে যা কোনো দিনই সারবার নয়।